আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি ডক্টর মোহাম্মদ বাইজিদ বোস্তামি। এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাস করেছি জেনারেল সার্জারিতে। বর্তমানে রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকা। আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। সেটি হচ্ছে নি জয়েন্ট, যেটা আমাদের বডিতে বলা হয় লার্জেস্ট সাইনোভিয়াল জয়েন্ট। এবং এই নি জয়েন্ট আমাদের সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বোথ ফর পাসিং দ্য এমবিবিএস এক্সাম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সাম অ্যান্ড অলসো ফর পাসিং দ্য পোস্ট গ্রাজুয়েট এক্সাম। সো নি জয়েন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি এবং নি জয়েন্টের ক্লিনিক্যাল কোরিলেশন গুলো জানতে হবে আপনাকে, এবং নি জয়েন্টের ইনজুরি হলে যে কন্ডিশন গুলো অ্যারাইজ করে এইসব ঘটনাগুলো আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি অনেক প্রশ্ন ফেস করতে পারবেন না। আমরা যদি বলি আজকে আমরা এই সেশন থেকে যে জিনিসগুলো শিখবো, তার আগে বলি এই সেশনটি যেহেতু অনলাইন সেশন, আপনাকে আমি রিকোয়েস্ট করবো ক্লাসটি করার আগে অবশ্যই হেডফোন নিয়ে বসবেন। এই সেশনটি 50 মিনিটস এর মধ্যে শেষ হবে। সো এই সময়টুকু আপনি হাতে নিয়ে বসেন আমাদের সেশনটি করার জন্য, এবং অবশ্যই অ্যানাটমি ক্লাসে ড্র এন্ড লেভেল থাকবে, সো একটু কাগজ কলম হাতে নিয়ে বসবেন। সো আমরা শুরু করি আমাদের আজকের এই সেশন থেকে। আমরা যে জিনিসগুলো শিখবো তাদের মধ্যে একটা নি জয়েন্টের অ্যানাটমিটা আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি নি জয়েন্ট অ্যানাটমিক্যালি কি ধরনের জয়েন্ট, এবং নি জয়েন্ট বলতে আসলে আমরা যে হিঞ্জ জয়েন্ট বলি, এর মধ্যে আবার সাব টাইপস রয়েছে জয়েন্টের। নি জয়েন্টের জয়েন্ট টাইপ নিয়ে লট অফ থিওরি রয়েছে, আজকে আপনি সঠিকটা জেনে যাবেন। দেন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লকিং মেকানিজম অফ দ্য নি জয়েন্ট। নি জয়েন্টের অনলি দ্য বডিতে অনলি দ্য জয়েন্ট ইজ নি জয়েন্ট, যেখানে লকিং এন্ড আনলকিং এর বিষয় রয়েছে, এবং a great weight bearing joint in a human being. সো এই লকিং মেকানিজম এবং সেই সাথে আনলকিং মেকানিজম, এটা আপনি অনেকবার পড়েছেন বাট কখনো হয়তো বুঝেন নাই। সেই লকিং এন্ড আনলকিংটা আজকে আপনাকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব। সেই সাথে আমরা আজকে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়েট লিগামেন্ট। এবং ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হলে অবশ্যই নি জয়েন্ট আনস্টেবল হবে, এবং আপনি অ্যান্ট্রোপোস্টো স্টেবিলিটিটা এটা ভালো মেনটেন হবে না, এবং ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি ইজ অলসো ভেরি কমন। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং পরীক্ষার জন্য ক্রুশিয়েট লিগামেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষেতে আমরা ইনজুরি টু দ্য নি জয়েন্ট জানবো, এবং কিছু ক্লিনিক্যাল কন্ডিশন যেমন হাউসমেটস নি, ক্লার্জিম্যানস নি জয়েন্ট, এরকম আরো কিছু বেকার সিস্ট, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো আমরা আমাদের মূল সেশনে চলে যাই। প্রথমে যদি বলি নি জয়েন্ট, ইট ইজ দ্য লার্জেস্ট জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট ইন দ্য বডি। এর থেকে বড় সাইনোভিয়াল জয়েন্ট আমাদের বডিতে নেই, এবং ইটস কমপ্লেক্স জয়েন্ট। জয়েন্ট ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড জয়েন্ট ইন দ্য বডি। এত কমপ্লিকেটেড, এখানে একসঙ্গে অনেকগুলো বোনস, ইভেন দ্য সিসাময়েড বোনস টেক্স পার্টস ফর দ্য ফরমেশনস অফ নি জয়েন্ট। এবং প্রিমিটিভ টাইপ অফ নি জয়েন্ট ইজ থ্রি টাইপস অফ জয়েন্ট, দ্য প্রিমিটিভ নি জয়েন্ট অ্যাকচুয়ালি ফরমেশন হয়। এবং ইট ইজ আ মেজর ওয়েট বিয়ারিং জয়েন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে যে নি জয়েন্টকে যেহেতু ওয়েট বেয়ার করতে হয়, সো দেখবেন যে আমাদের হোল বডি, আপনি 100 কেজি ওজন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, তার এই যে 100 কেজি ওয়েট, তার নিজের বডি ওয়েট ধরুন 60 কেজি অথবা 80 কেজি, সে আরো 100 কেজি ওয়েট মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সে 160 কেজি ওয়েট যে বেয়ার করতেছে, এই এত হিউজ অ্যামাউন্টের ওয়েটটা কিন্তু তার নি জয়েন্ট দিয়ে ট্রান্সমিট হয়। সো এই নি জয়েন্ট এটা ওয়েট বেয়ারিং জয়েন্ট। এবং আপনি দেখবেন যে আমরা কিন্তু সবসময় বসে থাকি না, আমরা বসে থাকি, দাঁড়িয়ে থাকি, কাজ করি। এই যে আমি যখন দাঁড়াচ্ছি, তখন কিন্তু আমার এটা ওয়েট বেয়ারিং হচ্ছে। সো আমি যদি সবসময় এটা ফিল করি আই এম বিয়ারিং দ্য ওয়েট, তাহলে কিন্তু আমি সুস্থ থাকবো না। যেমন আপনি যদি সবসময় ফিল করেন যে আপনার হার্টের বিট হচ্ছে, সো আপনার এটা প্যালপিটেশন, সো আপনার একটা অস্থিরতা কাজ করবে। সো নি জয়েন্ট একটা জয়েন্ট, যে জয়েন্টের লকিং আনলকিং একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আপনাকে বলা হয় যে দেখবেন আপনার বাড়িতে যে তালা চাবি দিয়ে আমরা ঘর বন্ধ করে রাখি, তাই না? এখন তালা চাবি না দিলে আপনাকে কি করতে হবে? আপনাকে সবসময় দরজার সামনে দাঁড়াই থাকতে হবে, ঘরের মেইন দরজার সামনে দাঁড়াই থাকতে হবে যেন কেউ ঢুকতে না পারে। এই যে কেউ ঢুকতে না পারে, এর জন্য আপনি কি করে রাখছেন? তালা চাবি দিয়ে রাখছেন, আপনি নিশ্চিন্তে আছেন। এই যে তালা চাবি দিয়ে রাখলেন, এটাই হচ্ছে লকিং। এবং নি জয়েন্টের এটা একটা ইম্পর্টেন্ট স্পেসিফিকেশন ক্যারেক্টারিস্টিক্স, যেখানে নি জয়েন্টকে লক করে রাখা যায়। ঘরের দরজা যেমন তালা চাবি দিয়ে আটকে রাখা যায়, যার ফলে দেখা যায় যে আর পাহারা দেওয়া লাগে না। ঠিক তেমনি নি জয়েন্টকে যখন আপনি লকিং করে দিবেন, তখন তার ওয়েট বেয়ারিং এ আপনার কোনো ফিল ওরকম কাজ করবে না। নি জয়েন্টের উপরে যখন অনেকগুলো মাসল কাজ করে, নি জয়েন্টকে মোবিলাইজ করার জন্য, ইট ইজ অ্যাক্টিভ এন্ড নি জয়েন্ট ফ্লেকশন এন্ড এক্সটেনশন মুভমেন্ট এর জন্য আমরা জানি টু গ্রুপস অফ মাসল কাজ করে। এই যে এই মাসল গুলো তখন রেস্টিং কন্ডিশনে চলে যায়। সো নি জয়েন্টকে যখন আপনি লক করে দিবেন, তখন মাসল গুলো রেস্টিং কন্ডিশনে থাকবে। আদারওয়াইজ নি জয়েন্ট যেহেতু এটা অনেক বড় একটা ওয়েট বেয়ারিং জয়েন্ট এবং ভেরি ভাইটাল জয়েন্ট ফর স্ট্যান্ডিং, সো নি জয়েন্ট যদি
রেস্টে না থাকে, তার সারাউন্ডিং মাসল গুলো যদি রেস্টে না থাকে, তাহলে আপনি সবসময় একটা আনস্টেবল কন্ডিশনে থাকবেন, একটা অস্বস্তির মধ্যে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন নি জয়েন্ট লক হয়ে থাকবে। আপনি ফুল এক্সটেনশন তখনই করবেন যখন আপনি চাচ্ছেন আমি বেশিক্ষণ ধরে এখানে রেস্ট নেবো, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো। তখনই আপনি ফুল এক্সটেনশন করেন এবং তখনই লি জয়েন্টটা নক হয়ে যায়। সেই নক নি জয়েন্ট লকিং মেকানিজম ডিসকাস হবে। যেহেতু নি জয়েন্টের আর্টিকুলার সারফেস এরিয়াটা অনেক বড় এবং নি জয়েন্ট এটা ওয়েট বিয়ারিং জয়েন্ট। নি জয়েন্টের এখানে ফ্রিকুয়েন্ট মুভমেন্ট হয় বডির অন্য যে কোনো জয়েন্টের থেকে নি জয়েন্টের মুভমেন্ট সবচেয়ে বেশি হয়। সো নি জয়েন্টের যে আর্টিকুলার কার্টিলেজ রয়েছে, আমরা জানি যে আর্টিকুলার হাইলিন কার্টিলেজ থাকে, এটা ফ্রিকুয়েন্টলি ডিজেনারেশন হয়, ডিজেনারেটিভ চেঞ্জ হয় উইথ এজ। একটা মানুষ ৫ বছর বয়সে যে পরিমাণ হেঁটেছে, ৫০ বছর বয়সে সে তার থেকে অনেক বেশি পরিমাণ হেঁটেছে। এই যে অনেক বেশিবার তার নি জয়েন্টকে ফ্লেকশন এক্সটেনশন করতেছে, সো তার অনেক বেশিবার ট্রমা হয়েছে অন দ্য নি জয়েন্ট আর্টিকুলার কার্টিলেজ। সো বয়স বাড়ার সাথে সাথে নি জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস ইজ ভেরি ভেরি কমন। অস্টিও আর্থ্রাইটিস ইজ ভেরি ভেরি কমন। এখন যদি আমরা নি জয়েন্টের টাইপের কথা বলি, যেটা নিয়ে আমাদের কনফিউশন থেকে গেছিল, নি জয়েন্টের টাইপটা কি? নি জয়েন্ট আমরা জানি এটা একটা মডিফাইড হিঞ্জ ভ্যারাইটি অফ জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের ৬ থেকে ৭ টা টাইপ রয়েছে। তাদের মধ্যে হিঞ্জ ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে যার ওয়ান এক্সিসে ওয়ান ওয়েতে মুভমেন্ট হবে, আইদার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, এরকম একটা মুভমেন্ট হবে। সো নি জয়েন্ট ইজ দ্য হিঞ্জ ভ্যারাইটি অফ জয়েন্ট। যদিও এটাকে হিঞ্জ ভ্যারাইটি বলা হয়েছে, ইট ইজ মডিফাইড হিঞ্জ ভ্যারাইটি। কারণ হিঞ্জ ভ্যারাইটিতে আমরা জানি যে একটা সিঙ্গেল জয়েন্ট থাকে যেখানে ওয়ান অ্যাক্সিসে মুভমেন্ট হয়, কিন্তু নি জয়েন্টে এখানে সিঙ্গেল জয়েন্ট না, এখানে মাল্টিপল জয়েন্ট থাকে। কারণ আমরা জানি টিবিও ফিবুলার জয়েন্ট, টিবিও প্যাটেলার জয়েন্ট, এই যে জয়েন্ট গুলো রয়েছে। সো ইট ইজ মডিফাইড হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এখানে ৩ ধরনের আর্টিকুলেশনস হয়। নাম্বার 1, দ্য আর্টিকুলেশনস, এটা কন্ডাইলার জয়েন্ট বলা হয়। কন্ডাইলার জয়েন্ট বিটুইন কন্ডাইল অফ দ্য ফিমার অ্যান্ড দ্য টিপি। আমরা জানি যে ফিমারের নিচের দিকে দুটো কন্ডাইল রয়েছে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল, এবং তার নিচের দিকে থাকবে টিবিয়া। সো এই যে টিবিয়ার ফিমারের কন্ডাইলের সাথে টিবিয়ার আর্টিকুলার সারফেসের যে জয়েন্ট, ইট ইজ কল্ড দ্য কন্ডাইলার জয়েন্ট। এবং এই কন্ডাইলার জয়েন্টে অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাবো যখন লকিং এন্ড আনলকিং এর বিষয়গুলো আসবে। And the another issue, that is the saddle type of joint থাকে, যেটা ফিমার এবং দ্য পেটেলা, ফিমারের লোয়ার পার্টের আর্টিকুলার সারফেসের সাথে পেটেলার একটা জয়েন্ট রয়েছে, এটা হচ্ছে স্যাডল টাইপ। সো নি জয়েন্ট যদি পরীক্ষা এরকম আসে, নি জয়েন্ট ইজ মডিফাইড হিঞ্জ ভ্যারাইটি অফ জয়েন্ট, ইট ইজ ট্রু অ্যান্সার। যদি বলা হয় যে রিগার্ডিং দ্য নি জয়েন্ট কোনটি ট্রু, যেটা আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখানে যদি বলা হয় মডিফাইড হিঞ্জ ভ্যারাইটি, কন্ডাইলার জয়েন্ট, স্যাডল জয়েন্ট, সবগুলো কিন্তু ট্রু অ্যান্সার। কারণ নি জয়েন্টের মধ্যে কন্ডাইলার জয়েন্ট রয়েছে যেটা ফিমার এবং টিবিয়ার মধ্যে থাকবে, স্যাডল জয়েন্ট থাকবে যেটা ফিমার এন্ড প্যাটেলের মধ্যে থাকবে, এন্ড সবগুলো মিলিয়ে একসাথে বলে মডিফাইড হিঞ্জ জয়েন্ট। আমাদের যে গ্রেজ অ্যানাটমি বইটি রয়েছে স্টুডেন্ট এডিশন, সেখানে খুব সুন্দর করে লেখা আছে এই কথাগুলো, যে মডিফাইড হিঞ্জ জয়েন্ট যেখানে কিছু মডিফিকেশন ঘটেছে, এবং বিশ্রাম অ্যানাটমি বইয়ের মধ্যে এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে নি জয়েন্টের এখানে এটা প্রিমিটিভ টু টাইপস অফ জয়েন্ট এন্ড 3 জয়েন্ট থাকে, তাদের মধ্যে 2টা কন্ডাইলার জয়েন্ট এবং একটা স্যাডল টাইপ অফ জয়েন্ট। তো আমরা যদি এই ছবিটি খেয়াল করি, দেখুন দিস ইজ আ নি জয়েন্ট। এখানে একটু জিনিস খেয়াল করুন। তাহলে এইটা হচ্ছে আমাদের ফিমার, দিস ইজ দ্য ফিমার, এটা হচ্ছে ফিমারের আর্টিকুলার কার্টিলেজ। সো এইটা হচ্ছে ফিমারের আর্টিকুলার কার্টিলেজ, এবং এই কার্টিলেজটাই বারবার ড্যামেজ, এই কার্টিলেজটা দেখবেন যে বারবার এখানে, যেহেতু এই জয়েন্টে বারবার মুভ করতে, সো দিস কার্টিলেজ মে ড্যামেজ উইথ এজ। এজ যত বাড়বে কার্টিলেজের ড্যামেজ বাড়বে। এখন এখানে চিন্তা করে দেখেন, নিচের দিকে হচ্ছে দিস ইজ দ্য টিবিয়ার আর্টিকুলার কার্টিলেজ। তাহলে এর মাঝখানে দিস ইজ মেনিসকাস, যেটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। দিস ইজ আ ফাইব্রো কার্টিলেজ। মেনিসকাস, যেগুলো জয়েন্টের মাঝখানে যেই কার্টিলেজ গুলো থাকে, অল আর কল্ড দ্য ফাইব্রো কার্টিলেজ, শক অ্যাবজর্ব করার জন্য থাকে। তাহলে এখন দেখেন এই জয়েন্টের, এইটা আমরা বলেছিলাম দিস ইজ দ্য ফিমার, আমরা বলেছিলাম দিস ইজ দ্য ফিমার, এটা আমরা বলেছি ফিমার। এই ফিমারে এখন আমরা দেখতে পাবো, এবং এইটা হচ্ছে আমাদের পেটিলা। তাহলে আর এই নিচের দিকে রয়েছে আমাদের দিস ইজ দা টিবিয়া। তাহলে আমি এখন জয়েন্ট গুলো দেখার চেষ্টা করব। খেয়াল করেন, এই ফিমারের এই বরাবর একটা আর্টিকুলার কার্টিলেজ রয়েছে। সো দিস ইজ দা আর্টিকুলার সারফেস অফ দ্য জয়েন্ট, এবং নিচের দিকে আরেকটা আর্টিকুলার সারফেস রয়েছে এটা। তারপর চিন্তা করেন আরেকটা আর্টিকুলার সারফেস, দিস ইজ অ্যানাদার আর্টিকুলার সারফেস। তার মানে ফিমারের লোয়ার পার্টে 3টা আর্টিকুলার সারফেস আপনি দেখতে পাচ্ছেন, একটা পেটেলার দিকে, একটা ডাইরেক্টলি নিচের দিকে, এবং একটা পেছনের দিকে।
যেহেতু এখানে ফ্লেকশন আর এক্সটেনশন মুভমেন্ট হয়, সো এই মুভমেন্টের সাথে এই আর্টিকুলার কার্টিলেজ গুলোর খুব গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে। কেমন? দেখি একটু আমরা। এই লুকটা যখন দেখেন এক্সটেনশন কন্ডিশন রয়েছে, তার মানে পুরো জয়েন্ট যখন এরকম একদম এক্সটেনশন এইভাবে রয়েছে, তখন তার আর্টিকুলার কার্টিলেজ, দিস ওয়ান আর্টিকুলার সারফেস এবং এই আর্টিকুলার সারফেস এখানে কন্টাক্ট রয়েছে। দিস ইজ দ্য টিবিও ফিবুলার জয়েন্ট, টিবিও সরি ফিমার এবং টিবিয়ার মাঝখানে যে জয়েন্ট রয়েছে, সো এইটা একটা জয়েন্ট। এখন এখন চিন্তা করেন, এই লোকটাই যখন তার নি জয়েন্টকে ফ্লেক্স করবে, তার মানে এইরকম করবে, নি জয়েন্টকে ফ্লেক্স করবে এইরকম হবে, তখন এই টিবিয়া, এই দিস ইজ দ্য টিবিয়ার আর্টিকুলার সারফেসের উপর এসে লাগবে এই পোর্শনটা। তাহলে আর্টিকুলার সারফেস তখন বাড়লো না কমলো? আর্টিকুলার সারফেস তখন কমলো। তার মানে নি জয়েন্ট যখন ফ্লেকশন করবেন, তখন আর্টিকুলার সারফেস অফ দা ফিমার রিডিউসড করে, কমে যায়। সো নি জয়েন্টের ফ্লেকশন মুভমেন্ট যেটা, এইটা কিন্তু খুব স্টেবল মুভমেন্ট না। সো এক্সটেনশনের সময় খেয়াল করেন, ফ্লেকশনের সময় অনলি দিস স্মল আর্টিকুলার সারফেস গেটস কন্টাক্ট উইথ দ্য টিবিয়া, but in case of extension, the large area get contact with the tibia. So এক্সটেনশনের সময় দেখা যাবে যে বড় একটা এরিয়া get contacts with the tibial articular surface, যার কারণে দেখা যায় extension movement of the knee joint is much more powerful and stable. এই জন্য আমরা যখন দেখবো যে আমাদের নি জয়েন্ট যখন এইরকম আস্তে আস্তে এক্সটেনশনের দিকে যাবে, ফ্লেকশন থেকে শুরু করে সে যখন আস্তে আস্তে এক্সটেনশনের দিকে যাবে, দেখা যাবে যে একটা পর্যায়ে শেষে পুরো লকড হয়ে যায়, এবং লকের সাথে দেখবো যে আমাদের সে কিছু লিগামেন্টের ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। সো এখন যদি আমরা খেয়াল করি, দিস ইজ দ্য নি জয়েন্ট, দিস ইজ দ্য ফিমার যেটা গেট কন্টাক্ট উইথ দ্য টিবিয়ার আপার সারফেস। এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য আর্টিকুলার সারফেস, দিস ইজ দ্য আর্টিকুলার সারফেস অফ দ্য টিবিয়া এন্ড দ্য ফিমার, এন্ড দিস ইজ দ্য পেটিলা, এবং পেটিলার সাথে ফিমারের আর্টিকুলার সারফেস। এখন এই ছবিতে আমরা যদি দেখি, যখন এই নি জয়েন্ট ফ্লেকশন হয়ে যায়, আমি আগে যে ছবিতে দেখলাম দিস ইজ দ্য এক্সটেনশন পজিশন, বাট এখন ফ্লেকশন পজিশনটা দেখতে, ফ্লেকশন মুভমেন্টে দেখেন আর্টিকুলার সারফেসটা এখন কি হয়ে গেছে, দিস ইজ দ্য স্মল আর্টিকুলার সারফেস ওভার দ্য টিবিয়া। সো এই জয়েন্টের এই পজিশন, দ্যাট ইজ দ্য ফ্লেকশন পজিশন অফ দ্য নি জয়েন্ট, ইজ লেস স্টেবল দেন দ্য এক্সটেনশনস। দেখবেন যে নি জয়েন্ট আমরা যখন মানে স্ট্যান্ডিং পজিশনে কিছু করতে যাই, নি জয়েন্ট কিন্তু এক্সটেন্ড হয়ে যায়, নি জয়েন্ট এবং এক্সটেন্ড হয়ে লক হয়ে যায়। লক না হওয়া পর্যন্ত জয়েন্টের উপরে যে মাসল গুলো কাজ করে তারা অ্যাক্টিভিটির মধ্যে থাকে। সো মাসল যদি কন্টিনিউয়াস অ্যাক্টিভিটির মধ্যে থাকে, লট অফ এনার্জি এখানে ইউজ হয়। আপনি সেটা না করে কি করলেন, ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য সবসময় লোক না রেখে তালা মারার যে ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি আপনি এই কোয়াড্রিসেপস ফিউমারিস যে মাসল গুলো রয়েছে চারিদিকে, যে মাসল গুলো, এই মাসল গুলোকে আপনি ইউজ না করে বলেন, ইয়েস তুমি একবারে মাসল দিয়ে লক করে দাও, লক করে দেওয়ার পরে আর এখানে মাসল ইউজ করার দরকার নেই। আচ্ছা, তাহলে এইটা আমাদের নি জয়েন্ট, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। নি জয়েন্টের এই হচ্ছে আমাদের আর্টিকুলার সারফেস, দিস ইজ লার্জ আর্টিকুলার সারফেস, এই বড় বড় রয়েছে, এবং এই আর্টিকুলার সারফেসটা পেছনের দিকে এসে হয়ে গেছে কন্ডাইলের আর্টিকুলার সারফেস রয়েছে। নি জয়েন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু নি জয়েন্টকে অনেক বেশি ওয়েট বেয়ার করতে হয়, সো নি জয়েন্টের এখানে শক অ্যাবজর্ব করতে হয়। দেখবেন যারা মাথায় হেভি ওয়েট বেয়ার করে, ধরুন মাথার উপরে আপনি অনেক ভারী লোহার একটা আহ দণ্ড বা লোহার একটা পিণ্ড নিচ্ছেন, সো দেখবেন যে ভারী জিনিস নেওয়ার সময় তারা যে কাজটা করে, মাথার উপরে একটা বিড়া দেয়, মাথার উপরে একটা কুশনিং করার জন্য কুশনের মতো একটা কিছু দেয়, হয় তার লুঙ্গি গামছা অথবা কিছু ফাইবার জাতীয় পাওয়া যায়, যেগুলো মাথার উপর দেওয়া হয়। ইভেন আমরা যখন অপারেশন থিয়েটারে কাজ করি, আমরা যেগুলো হার্ড অবজেক্ট, যেখানে প্রেসার পয়েন্ট রয়েছে, সেখানে আমরা কি করি, কুশন দেই। সো ঠিক তেমনই সৃষ্টিকর্তা আমাদের বডির মধ্যে লট অফ কুশন দিয়ে দিচ্ছেন। তিনি জানতেন যে এই জায়গাগুলোতে আমার প্রেসার পয়েন্ট হবে, সো এই জায়গাগুলোতে ট্রমা হবে, এই জায়গাগুলোতে আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে প্রোটেক্ট করা লাগবে। তিনি সব জায়গাগুলোতে কুশনিং অ্যাকশন দিয়ে দিচ্ছেন। সো দিস ইজ এ কুশন ফর দ্য নি জয়েন্ট, দ্যাট ইজ কল্ড দ্য মেনিসকাস। এখন এই জয়েন্টের চারপাশ দিয়ে অনেকগুলো লিগামেন্ট রয়েছে, যেটা জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয়। আমরা এখন দেখবো সেই জিনিসগুলো। পেটেলা, পেটেলা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইস্যু। দেখবেন যারা এই মুহূর্তে যারা ঢাকা শহরে আছেন, তারা দেখবেন যে ঢাকা শহরে মেট্রো রেলে কাজ চলছে, সেখানে অনেকগুলো লিভার মেশিন রয়েছে, যারা নিচ থেকে অনেক হেভি ওয়েট উপর দিকে টেনে নিচ্ছে। এই টানাটানির সময় তাদের মধ্যে একটা লেভার থাকে, যেটা পুলির মতো কাজ করে, যেটা পুলি অথবা লিভার বলা হয়। আমরা পুলি সিস্টেম দেখেছি, পুলিতে যেটা হয় যে পুলিং করার সময় সে এটা রোলিং করে টেনে আসে। ঠিক তেমনি আমরা যদি প্যাডেলের ক্ষেত্রে দেখি,
প্যাটেলার ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাবেন, ধরুন এইটা হচ্ছে আমাদের, সো এইটা হচ্ছে আমাদের, এখন চিন্তা করেন যে এই কোয়াড্রিসেপস ফিমোরিস যে মাসল গুলো রয়েছে, এই মাসল গুলো একদম উপর থেকে এসে পেলভিস থেকে সেই মাসল গুলো এসে অ্যাটাচমেন্ট দিবে। দিস ইজ দ্য টিবিয়াল টিউবারসিটি। এই টিবিয়াল টিউবারসিটিতে এই মাসল গুলো অ্যাটাচমেন্ট দেয়। চিন্তা করেন কোথায় থেকে মাসল উঠতেছে, পেলভিক রিজন থেকে, মানে একেবারে পেলভিক বোন থেকে আসতেছে, সেই সাথে ফিমারের উপরের পার্ট থেকে আসছে, সেই মাসল গুলো ক্রসিং করে, একটা জয়েন্ট কে ক্রসিং করে অ্যাটাচমেন্ট দেয়। এই কোয়াড্রিসেপস ফিমোরিসের টেন্ডন গুলো সে অ্যাটাচমেন্ট দিবে এর দিস টিবিয়াল টিউবারসিটি। তাহলে সেটা জয়েন্ট কে ক্রসিং করতেছে, তাহলে এই জয়েন্ট যখন ফ্লেকশন হবে, এই জয়েন্ট যখন এক্সটেনশন হবে, তারপরে মুভমেন্ট অফ দ্য জয়েন্ট হবে, তখন এই মাসল গুলো কিন্তু এখানে ট্রমা হবে, বারবার আঘাত পাবে। তো এই মাসল গুলো যেন ট্রমাটাইজড না হয়, এখানে একটা সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দিচ্ছেন। দিস ইজ এ প্যাটেলা, দিস ইজ দ্য প্যাটেলা। এই প্যাটেলা যেটা করে এখানে লেভার লেভার হিসেবে কাজ করে, পুলির মতো কাজ করে, যার কারণে দেখা যাবে যখন ফ্লেকশন করবে, এই জয়েন্ট যখন ফ্লেকশন করবে, তখন এই মাসল গুলো এইভাবে এর উপর দিয়ে আসবে। সো সো আর্টিকুলেশন বিটুইন দ্য প্যাটেলা এন্ড ফিমার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে লিভারের মতো কাজ করে, এবং এটা tearing movement during movement of the knee joint, it prevents the tear of the quadriceps femoris muscle. তাহলে acts as pulling lever যেখানে allow the pull of the quadriceps femoris muscle to be directed anteriorly over the knee without tendon tear. টেন্ডন কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের টেন্ডন যেন টিয়ারিং না হয়, এটার জন্য প্যাটেলা দিয়ে দেওয়া হয়েছে, যেটা লিভারের মতো কাজ করে, এটা পুলির মতো কাজ করে। সো যেটা আমি বলতে চেয়েছিলাম, দিস ইজ দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের টেন্ডন। এই টেন্ডন গুলো এসে দেন এই বরাবর দিয়ে ঘুরে এসে এই কোয়াড্রিসেপস ফিমোরিস অফ দ্য কোয়াড্রিসেপস, এইটা টিবিয়াল টিউবারসিটির সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে। সো টিবিয়াল টিউবারসিটি রয়েছে এই বরাবর, মাসল গুলো এত দূর থেকে টেন্ডন গুলো ঘুরে এই বরাবর আসতেছে। এই যে লং কোর্সের একটি জায়গাতে তারা কিন্তু একটা প্রবলেম ফেস করবে ডিউরিং মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট, দ্যাট ইজ নি জয়েন্ট বরাবর। সো এখানে দিয়ে দেওয়া হয়েছে দিস ইজ দ্য পেটিলা, যেটা এখানে it prevents the tearing of the tendon of the quadriceps femoris during movement. দিস ইজ দ্য পেটেলা, এবং যার সামনে দিয়েই এই কোয়াড্রিসেপস ফিমোরিসের টেন্ডন গুলো ক্রসিং করে যাচ্ছে। সো আমি যেটা বলেছিলাম আর্টিকুলার সারফেস দেখেন, সো স্মল একটা আর্টিকুলার সারফেস ওভার দ্য টিবিয়া ডিউরিং দ্য ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট হুইচ গেটস কন্ট্যাক্ট উইথ দ্য ফিমোরাল কন্ডাইল। তাহলে আমরা যদি এখন নি জয়েন্টের মেইন জায়গাতে প্রসিড করে নি জয়েন্টের মধ্যে এখন যাই, তাহলে দেখতে পাবো নি জয়েন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আর্টিকুলার সারফেস, একটা হচ্ছে ফিমারের লোয়ার পার্ট এবং আরেকটা দেখেন টিবিয়ার আপার পার্ট। এখানে দেখেন অনেকগুলো লিগামেন্ট রয়েছে নি জয়েন্টের সামনে পিছনে, ল্যাটারালি মিডিয়ালি লটস অফ লিগামেন্ট। যেহেতু নি জয়েন্ট একটা কমপ্লেক্স জয়েন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট জয়েন্ট, এবং যেটা ওয়েট বেয়ার করে, লার্জেস্ট সানোভিয়াল জয়েন্ট, সো একে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য, এটাকে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য লট অফ স্ট্রাকচার সারাউন্ডিং রয়েছে, অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ল্যাটারালি, মিডিয়ালি, ইন্ট্রা জয়েন্ট, অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। তাহলে এখানে যদি একটু খেয়াল করেন, এই বরাবর দেখেন এখান থেকে কিছু লিগামেন্ট টেন্ডন, একেবারে স্ট্রং ফাইব্রাস টেন্ডন এই বরাবর উঠে এখানে যে অ্যাটাচমেন্ট দিবে। কিছু রয়েছে পেছনের দিক থেকে উঠবে, ধরুন এখান থেকে উঠে তারা এই বরাবর অ্যাটাচমেন্ট দিবে। কিছু রয়েছে ল্যাটারালি, দিস আর দ্য ল্যাটারাল টেন্ডন। সো দিস আর দ্য কোল্যাটারাল। এখন এই জয়েন্ট যেটাকে স্টেবিলিটি দিচ্ছে বাই লটস অফ লিগামেন্ট, এখন এই যে লিগামেন্ট গুলোর মধ্যে এত মুভমেন্ট হবে, তাহলে কি ফ্রিকশন হবে না? তো ফ্রিকশন হলে একটা সময় তো টিয়ারিং হয়ে ড্যামেজ হয়ে যাবে, ভেরি মানে ফ্রিকোয়েন্ট ফ্রিকশনের ফলে এটা তো দ্রুত ড্যামেজ হবে। এই জন্য আবার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কি ব্যবস্থা করে দিয়েছেন? আমরা জানি যে যেখানে ফ্রিকশন সাইড সেখানে লুব্রিকেন্ট দিতে হয়। গাড়িতে দেখবেন যে মোবিল দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ ওই জায়গাগুলোতে যেন ফ্রিকশনের জায়গাগুলো ড্যামেজ না হয়। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম জয়েন্টের আশপাশ দিয়ে কিছু বার্সা থাকে, বার্সা যেখানে সেনোভিয়াল ফ্লুইড, ওখানে খুব লুব্রিকেন্ট, মানে এই যে ফ্লুইড কন্টেন্ট থাকে, যেটা লুব্রিকেশন করবে, যার ফলে এখানে ফ্রিকশনটা কম হবে, ইনজুরিটা কম হবে। সো দেখবেন যে নি জয়েন্টের চারপাশে লটস অফ বার্সা, বলা যায় নিয়ারলি 12 বার্সা, প্রায় 12টি বার্সা এখানে নি জয়েন্টের চারপাশে রয়েছে। সো নি জয়েন্টকে যদি আমরা এখন লক্ষ্য করি, দেখা যাবে যে কতগুলো বার্সা। দেখেন নি জয়েন্টের দিস ইজ দ্য পেটেলা, দিস ইজ দ্য পেটেলা।
পেটেলার সামনে একটা বার্সা রয়েছে, এটাকে বলা হয় প্রি প্যাটেলার বার্সা, এটাকে বলে প্রি প্যাটেলার বার্সা। খেয়াল করে দেখুন, প্যাটেলারও সামনে বার্সা, তার মানে আপনি যখন হাঁটু একেবারে ঝুঁকে ফ্লোরিং এর সাথে কোনো কাজ করবেন, কারা করে, যেমন যারা আমাদের বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে, যারা ফ্লোর ক্লিন করে, ফ্লোর মুছে, এক এক কথায় মুছতে হবে, ভেজা তেনা দিয়ে মোছার সময় সে যখন ফ্লোরের উপরে হামাগুড়ি দিয়ে বসার মতো বসে, বসে যখন সে মুছবে, তখন এই বার্সাটা, তখন যেহেতু নি জয়েন্ট ফ্লেকশন হয়ে যাবে, নি জয়েন্ট ফ্লেকশন হবে, সো এই বার্সাটা সবচেয়ে প্রমিনেন্ট হবে। আপনারা যখন দেখবেন যে আমাদের কোনো জয়েন্ট সাইডের কাছে কোনো টিউমার থাকলে, সেটাকে জয়েন্টকে ফ্লেক্স করলে বা এক্সটেন্ড করলে টিউমারটা প্রমিনেন্ট হয়, যদি এটা সাবকিউটেনাস টিউমার হয়। ঠিক তেমনি এই বাচ্চাটা যদি আপনি চিন্তা করেন একটা সোয়েলিং বা একটা টিউমার, তাহলে এই জয়েন্ট যখন ফ্লেক্স করবে তখন এমনি এটা প্রমিনেন্ট হবে। তার উপরে যদি এটা কোনো ভিট্রিকন ট্রমার ফলে যদি ইনফ্লামেশন হয়, কালেকশন জমে, তাহলে এটা মোর প্রমিনেন্ট হবে। সো এই প্রি প্যাটেলার বার্সা যেটা প্যাটেলার সামনে থাকে, দিস প্রি প্যাটেলার বার্সা ইজ ভেরি প্রোন টু ইনফেকশন, ভেরি প্রোন টু ডেভেলপমেন্ট অফ ইনফ্লামেশনস ইন কেস অফ যারা ফ্লোরিং এর ওই হাউসমেটস, যারা খুব ফ্লোরিং এর সাথে কন্টাক্টে থেকে নিজ ফ্লেক্স করে কাজ করে, তাদের ক্ষেত্রে এটা বার্সাইটিস ডেভেলপ করে, এবং এটাকে বলে হাউসমেটস বার্সাইটিস বা হাউসমেটস বার্সা বলা হয়। এটা নামই দেওয়া হয়েছে হাউসমেটস বার্সা। এরপর দেখেন আরেকটি বার্সা রয়েছে, যেটা প্যাটেলার পেছনের দিকে থাকে, এটা সুপ্রা প্যাটেলার বার্সা। সাধারণত দিস আর ভেরি প্রোটেক্টেড, এবং কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল, এই মাসলে যে বারবার ফ্রিকশন হচ্ছে, সো এখান থেকে লুব্রিকেশন করে এই ফ্রিকশনটা মিনিমাইজ করে। এরপর দেখেন ইনফ্রা প্যাটেলার বার্সা। ইনফ্রা প্যাটেলার বার্সার আবার দুটো পার্ট রয়েছে, এটা ডিপ রয়েছে আর এটা সুপারফিশিয়াল। যে বার্সাগুলো ডিপ, সাধারণত তাদের কোনো প্যাথোলজি হয় না, কারণ ওরা তো ট্রমা ফেস করে না। বাট যে বার্সাগুলো সুপারফিশিয়াল, দিস বার্সা যেটা দেখেন সুপারফিশিয়াল বার্সা, এইটা যেটা সুপারফিশিয়াল বার্সা, আমরা যখন যারা দেখবেন যে নামাজ পড়ে, তাদের ক্যালোসিটি ডেভেলপ করে, মানে একদম কালো কালো হয়ে শক্ত শক্ত হয়ে যায়, একদম টিবিয়াল টিউবারসিটির ওই বরাবর দেখবেন একটু ক্যালোসিটি হয়, তারপরে ল্যাটারাল মিরুলাস বরাবর ক্যালোসিটি হয়। সো এই ধরনের যারা প্রেয়ার করে বেশি, অথবা যারা এই ধরনের কাজগুলো করে এরকম পজিশনে বসে, তাদের দেখবেন ঠিক এই বার্সাটা বেশি প্রমিনেন্ট হয়, ইনফ্লামেশন হয়। এটা একটা সাইড ইফেক্ট বলা যায়, এটা একটা প্রবলেম হয়। সো সাবকিউটেনিয়াস বার্সা, ইনফ্রাপ্যাটেলার বার্সার যেটা সাবকিউটেনিয়াস, এইটা কিন্তু বারবার ট্রমাতে তৈরি হয়, ট্রমা ফেস করে। তো এটাকে বলা হয় আহ ক্লার্জি। ক্লার্জি মানে সাধারণত যারা, মানে এটা খ্রিস্টান, যেহেতু মেডিকেল সায়েন্সের বইগুলো তো বা এই স্টাডি গুলো তো করা হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, সো ওখানে আমাদের তো নামাজের গল্প দিয়ে থাকবে না, সেখানে আছে খ্রিস্টানদের প্রেয়ার সেখানে বলা হয়েছে। তো সেখান থেকে ক্লার্জিম্যানস বার্সাইটিস বলা হয়, অর্থাৎ যারা প্রেয়ার করে তাদের ক্ষেত্রে এই ধরনের বার্সা ডেভেলপ করে। এছাড়াও আরো কিছু বার্সা রয়েছে, আমরা জানি বার্সা অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ল্যাটারালি বিভিন্নভাবে থাকতে পারে। দিস ইজ সুপ্রাপ্যাটেলার বার্সা, দিস ইজ প্রি ইনফ্রাপ্যাটেলার বার্সা। আচ্ছা, এখন যদি আমরা দেখি আরো কিছু বার্সা রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট বার্সা, খেয়াল করুন। ল্যাটারালি আমাদের কিছু বার্সা রয়েছে, আমরা একটু পোস্টেরিয়রলি যদি চিন্তা করি, ল্যাটারালি দিস ইজ দ্য ল্যাটারাল বার্সা। এখন চিন্তা করেন পোস্টেরিয়রলি চিন্তা করি, দিস ইজ দ্য সেমি মেমব্রেনাস। আমরা জানি সেমি টেন্ডিনাস, সেমি মেমব্রেনাস, আমাদের এরকম কিছু রয়েছে। সেমি মেমব্রেনাস যে মাসল, সেটা হচ্ছে টেন্ডন ফর্মেশন করে। এই সেমি টেন্ডিনাস মাসলের এখানে যে বার্সা থাকবে, দেখেন দের ইজ এ লার্জ বার্সা, এই যে লার্জ বার্সা, অ্যানসারিন বার্সা বলা হয়। সার্টোরিয়াস, গ্রাসিলিস, সেমি টেন্ডিনাস, এই টেন্ডনগুলো একসঙ্গে রয়েছে। সেমি টেন্ডিনিয়াস, সেমি মেমব্রেনাস, এই যে মাসলগুলো একসাথে রয়েছে, সো এই জায়গায় একটা বড় বার্সা রয়েছে। সো এই বার্সা যদি ইনফেকশন, এই বার্সা যদি এনলার্জমেন্ট হয়ে থাকে, তাহলে এখানে বলে বেকার সিস্ট বলা হয়ে থাকে। সো আমরা এখন এই জায়গাগুলো দেখবো। হাউসমেটস নিয়ে আসলে কি, ডিউরিং ফ্লোর স্ক্রাবিং, যারা হাউসমেট তারা যখন ফ্লোর স্ক্রাবিং করে, ফ্লোর স্ক্রাবিং এর সময় ফ্রিকশন অফ দ্য প্রিপ্যাটেলার বার্সা, ফ্রিকুয়েন্টলি ফ্রিকশন হয় প্রিপ্যাটেলার বার্সার সাথে, স্কিনের জাস্ট নিচেই থেকে প্রিপ্যাটেলার বার্সা, এটা ফ্লোরের সাথে গ্রাউন্ডের সাথে বারবার ফ্রিকশন হয়, এন্ড লিডিংস টু প্রিপ্যাটেলার বার্সাইটিস, ইট ইজ কল্ড দ্য হাউসমেটস নি। ক্লার্জিম্যানস নি যেটা আমরা বললাম, খ্রিস্টানদের ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ যারা প্রেয়ার করে নিলিং পজিশন ডিউরিং প্রেয়ার, তখন যেটা হবে, ফ্রিকশন অফ দ্য ইনফ্রাপ্যাটেলার বার্সা, দ্য সাবকিউটেনিয়াস বার্সা, ইনফ্রাপ্যাটেলার যেটা সুপারফিশিয়াল বার্সা, সেটা ফ্রিকশন হবে এগেনস্ট দ্য টিবিয়াল টিউবারসিটি এন্ড লিডিং টু ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস, ইট ইজ কল্ড দ্য ক্লার্জিম্যানস নি। And the Baker's cyst যেটা আমি বলেছিলাম, তো ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য বার্সা ডিপ টু দ্য সেমি মেমব্রেনাস মাসল, সেমি মেমব্রেনাস যে টেন্ডন রয়েছে সেটার নিচে যে বার্সাটা রয়েছে, সেটাকে বলা হয় বেকারস
এইটা যদি কোনো কারণে সোয়েলিং হয়ে থাকে তাহলে দেখা যাবে যে পপ্লিটেল ফোসার ওখানে পেছনের দিকে বড় একটা সোয়েলিং, ইট ইজ কল্ড দ্য বেকার সিস্ট, এটাকে বলে বেকার সিস্ট। সো এই ছবিটা যদি আরেকবার দেখেন তাহলে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি বলেছিলাম দিস ইজ দ্য সেমি মেমব্রেনাস মাসল, সেমি মেমব্রেনাস মাসল, এই মাসলের ডিপে একটা বার্সা রয়েছে, দিস ইজ দ্য বার্সা। সো এই বার্সাটি যদি কোনো কারণে সোয়েলিং হয় তাহলে দেখা যাবে উঁচু হয়ে এর মিডিয়াল পার্ট দিয়ে বের হয়ে আসবে, এবং এটাই কিন্তু আসলে বেকার সিস। তাহলে বেকার সিস ইজ নাথিং বাট এ বার্সাল সোয়েলিং, স্পেশালি দ্য বার্সা আন্ডার দ্য সেমি মেমব্রেনাস মাসল। ওকে, ওকে, তাহলে আমরা অনেক দূর প্রসিড করেছি। আমরা এরপরে ক্রুশিয়েট লিগামেন্ট সম্পর্কে জানবো এবং আমরা আমাদের আরেকটি ইস্যু দেখে এখন আমরা একটা ছোট কুইজে যাব, আপনারা এই কুইজটিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো যদি বলা হয় হোয়াট ইজ হাউসমেটস নেই, আপনাকে যদি বলা হলো হাউসমেটস নেই, আপনি তাহলে এটার অ্যান্সারে কি বলবেন? পরীক্ষায় যেটা খুব কমনলি কোশ্চেন্সটি আসে সেটা হচ্ছে হাউসমেটস নিতে কোন ভাষা ইনভলভ হয় বা কোন ভাষার কারণে হাউসমেটস নেই হয়। এখন যদি আপনাকে একটু পুরো ঘুরিয়ে দিলাম হাউসমেটস নিয়ে সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে হাউসমেটস নেই হবে কি? অস্টিওআর্থ্রাইটিস, হাউসমেটদের অস্টিওআর্থ্রাইটিস নাকি বার্সাইটিস? আপনারা এই ছোট্ট ছোট্ট কুইজগুলোতে অংশগ্রহণ করবেন, এটা আপনাদের বুস্ট আপ করবে এবং ক্লাসে কনসেন্ট্রেশন বাড়াবে, সেই সাথে আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হবে। সো আমরা এখন দেখবো দ্য লকিং এন্ড দ্য আনলকিং মেকানিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে নি জয়েন্টের চারপাশ দিয়ে সামনের দিকে রয়েছে আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল, পেছনের দিকে হ্যামস্ট্রিং মাসল গ্রুপগুলো রয়েছে। সো নি জয়েন্টের লকিং আনলকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নি জয়েন্ট যদি লকিং না হতো এবং নি জয়েন্টকে যদি আনলকিং করা না যেত তাহলে আমরা ওয়েট বেয়ারিং এর সময় সবসময় নি জয়েন্ট নিয়ে ভাবতাম যে এই জয়েন্টকে ম্যানেজ করার জন্য আমাদের সব মাসল গুলোকে নিয়ে ব্যস্ত থাকতে হতো। যার কারণে নি জয়েন্টকে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন, কারণ নি জয়েন্টের অনেক ইম্পর্টেন্স রয়েছে এবং মানুষকে সবসময় দৌড়াইতে হয়, মানুষকে দাঁড়াই থাকতে হয়, মানুষকে অনেক কাজ করতে হয়। নি জয়েন্টের সাথে লকিং আনলকিং বিষয়গুলো জড়িত রয়েছে। এখন নি জয়েন্ট অ্যাকচুয়ালি লকিংটা হয় কিভাবে খেয়াল করুন। প্রথমে আপনি বসা থেকে দাঁড়ালেন, দাঁড়ানোর সময় আপনার কতগুলো সিকুইলি ঘটতেছে। দাঁড়ানোর সময় দেখেন আপনার ফিমার টিবিয়ার উপরে ফ্লেকশন থেকে এক্সটেনশন মুভমেন্টে যাচ্ছে। তাহলে এই টিবিয়া এবং ফিমারের মাঝখানে কিছু ঘটনা ঘটতেছে। কোয়াড্রিসেপস ফিমোরিস নামে একটা মাসল রয়েছে যেটা সামনের দিকে একটি মাসল, গ্রুপ অফ মাসলস, যে মাসল গুলো ফিমারের সামনের দিকে থাকবে এবং এটা জয়েন্টের কে ক্রস করে টিবিয়াল টিউবারসিটিতে ইনসারশন দেয়, মাঝখানে সে প্যাটেলার উপর দিয়ে পাস করে তার টেন্ডন। এখন আমাদের যদি সহজ কথা বলি আপনাকে, দেখবেন যে লকিং আনলকিং আপনি যদি কমন সেন্সের কথা বলেন, আমাদের যে তালা চাবি সিস্টেমটা যদি আমি বলি আপনাকে, প্রথমে আমি আপনাদের বলেছি লকিং কেন দরকার, কারণ এটা নিশ্চিন্তে বসে থাকার জন্য। আপনি পাহারাদার সেট করবেন না, জাস্ট আপনি চুপচাপ করে মানে নিশ্চিন্তে শুয়ে থাকতে পারবেন যে আপনার ঘর বাড়ি তালা দেওয়া আছে। এই যে এই নিশ্চিন্তে থাকার জন্য লকিং সিস্টেম। ঠিক তেমনি বডিতেও নি জয়েন্টকে যেই মাসল গুলো এর উপর কাজ করে, কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল গুলো যেন রেস্টে থাকতে পারে, তার ওয়ার্কলোড যেন কমানো যায়, এই জন্যই লকিং সিস্টেমটা দেওয়া হয়েছে। তো চিন্তা করেন যে আমাদের যখন তালা চাবি সিস্টেমে যখন চাবি দিয়ে তালা খুলেন তখন কোন দিকে যাইতে হয় আর কোন দিকে ঘোরাইতে হয়, আর লকিং এর সময় কোন দিকে ঘোরাতে, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে, মানে বেশিরভাগ না, অলমোস্ট অল, চাবিটাকে যদি ক্লক ওয়াইজ মুভমেন্ট করেন তাহলে তালা খুলে যায়। আর চাবিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করেন, তার মানে বাম দিকে মুভমেন্ট করেন, তাহলে তালা লাগে। তাহলে দেখেন আপনি যদি রাইটের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে আপনার সিস্টেমটা এরকম যে ক্লকওয়াইজ মুভমেন্ট করলে আপনাকে খুলে যাচ্ছে। তাহলে আমি রাইট নির ক্ষেত্রে বলতেছি, তাহলে দেখেন যে সবসময় ভেতরের দিকে ঢুকলে, ইনসাইডে ঢুকলে আপনার এটা লকিং হবে এবং আউটসাইডে গেলে আনলকিং হবে। ইনসাইডে গেলে লকিং, আউটসাইডে গেলে আনলকিং। ঠিক রাইট নি জয়েন্টের ক্ষেত্রে এইভাবে আপনি মনে রাখতে পারেন যে রাইট নি জয়েন্টের ক্ষেত্রে টিবিয়ার উপরে যখন ফিমার এসে অবস্থান করার পরে ফিমারটা আস্তে আস্তে একটু রোটেট করতে থাকে। এই রোটেশনটা হয় টুয়ার্ডস দা মিডিয়ালি রোটেশন হয়। মিডিয়ালি রোটেশনটা কে করে? মিডিয়ালি রোটেশন করে দা কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। আমরা জানি কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল টিবিয়ার ফিমারের অ্যান্ট্রোলি যায়, নি জয়েন্টের অ্যান্ট্রোলি ক্রস করে। এই কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল গুলো টিবিয়ার উপরে ফিমারকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করাচ্ছে। তাহলে দেখেন রাইট সাইডের ক্ষেত্রে আমি বলতেছি, মনে রাখার সুবিধার্থে আপনাকে বলছি। তাহলে নি জয়েন্ট ইজ লকড ইনটু পজিশন দেয়ার বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ মাসল ওয়ার্কলোড। নি জয়েন্টকে লকিং করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে মাসলের ওয়ার্কলোড গুলো কমিয়ে রাখা, স্ট্যান্ডিং পজিশনে যেন মাসলের ওয়ার্কলোড কম থাকে, এই জন্য নি জয়েন্টকে লকিং করা হয়। সো এই লকিং এর কম্পোনেন্ট আমাদের কয়েকটি রয়েছে, কম্পোনেন্ট গুলো আমরা দেখে তারপর আমরা মেন লকিং মেকানিজমে যাব। সো 1 নম্বর যে চেঞ্জ গুলো আসবে সেটা হচ্ছে ফিমারের যে
আর্টিকুলার সারফেস এটা চেঞ্জ হবে। লকিং করতে হলে ফিমারকে তার পজিশন চেঞ্জ করতে হবে। কিভাবে সে ফিমার পজিশন চেঞ্জ করবে? আমরা বলেছিলাম ফিমারে আর্টিকুলার সারফেস দেখেছিলাম যে অ্যান্ট্রোলি তার প্যাটেলা রয়েছে, ইনফিরিয়রলি এন্ড পোস্টেরিয়রলি তার কন্ডাইলার সারফেস রয়েছে। সো পোস্টেরিয়রলি যে কন্ডাইলার যে সারফেস, আর্টিকুলার সারফেস, এটা তো খুব স্মল এরিয়া। সো এই আর্টিকুলার সারফেসের এখানে তার বড়, যেহেতু লক করতে হলে তাকে আর্টিকুলার সারফেস লার্জ করতে হবে, বড় করতে হবে। যখন সে নিজন ফ্লেক্স কন্ডিশনে থাকে তখন আর্টিকুলার সারফেস থাকে স্মল এরিয়া, মানে কন্ডাইল গুলো টিবিয়ার উপর অবস্থান করে। যখন এটাকে লকিং করতে হবে তখন কমপ্লিটলি লক করার জন্য আর্টিকুলার সারফেস অফ দা ফিমার লার্জ হওয়া লাগবে, যেটা টিবিয়ার উপর অবস্থান করবে। সো শেপ এন্ড সাইজকে চেঞ্জ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্য মিডিয়াল রোটেশন অফ দ্য ফিমার অন দ্য টিবিয়া ডিউরিং এক্সটেনশন। এই এক্সটেনশনের সময় মিডিয়াল রোটেশন অফ দ্য টিবিয়া হয়, টিবিয়া মিডিয়াল রোটেশন হবে। এবং আরেকটি বিষয়, এই জয়েন্ট সারফেস গুলো তো অবশ্যই লার্জ হইতে হবে, লার্জ না হলে তো লকিং হবে না। আরেকটা গ্র্যাভিটির কারণে এখানে লকিং এ কিছু হেল্প করে। তাহলে দেখেন লকিং এর সময় যে ঘটনাগুলো ঘটতেছে, নাম্বার ওয়ান, আমার যে ছবিটা আমি এর আগে আপনাকে দেখেছিলাম যে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল অ্যান্ট্রোলি আসতেছে, নি জয়েন্ট ফ্লেকশন কন্ডিশন থেকে যখন এক্সটেনশনের দিকে যাচ্ছে, আর্টিকুলার সারফেস অফ দ্য নি জয়েন্ট, দ্যাট ইজ দ্য ফিমারের আর্টিকুলার সারফেসটা এনলার্জ হচ্ছে। এনলার্জ হয়ে একটা সময় যখন কমপ্লিট এক্সটেনশন হয়ে যাচ্ছে নি জয়েন্টের, তখন দেখা যাবে যে ফিমারের লার্জেস্ট আর্টিকুলার সারফেস গেট কন্ট্যাক্ট উইথ দ্য টিবিয়ার আর্টিকুলার সারফেস। তখন এখানে ফুল লকিং হবে। এবং এই লকিং এর সময় যে মাসলটি কাজ করে সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। এন্ড এন্ড ফাইনাল লকিং যেটা করে, ফাইনাল লকিং যেটা করে সেটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস মাসল। এই জন্য মনে রাখবেন, ভাস্টাস মিডিয়ালিস লকিং মাসল যদি বলা হয়, কোনো সময় পরীক্ষায় যদি আসে লকিং মাসল, সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। যদি সিঙ্গেল বেসড কোশ্চেন আসে হুইচ ওয়ান ইজ দ্য লকিং মাসল, সেটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, যেটা হচ্ছে ফাইনালি লকিং করে। আমরা বলেছি লকিং এর সময় ফিমারের মিডিয়াল রোটেশন হয় ওভার দ্য টিবিয়া। ডিউরিং লকিং, ডিউরিং এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, ফিমারের যে মুভমেন্টটা হয় টিবিয়ার উপরে, সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন হয়। সো মিডিয়াল রোটেশন হওয়ার সময় ফাইনাল যে টানটা দেয় সেটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস মাসল অফ দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস। সো ভাস্টাস মিডিয়ালিস মাসল ইজ আ লকিং মাসল। এবং আমরা আনলকিং মাসলের পরের স্লাইডে দেখবো। সো আমরা যদি বলি যে আনলকিং মাসল কোনটা, তাহলে লকিং এর জন্য কি করতে হচ্ছে? টিবিয়ার উপরে ফিমারকে মিডিয়াল রোটেশন করতে হচ্ছে। এবং মিডিয়াল রোটেশনের সাথে সাথে আর্টিকুলার সারফেস অফ দা ফিমার এটা ইনক্রিজ করতেছে, কেননা কন্ডাইলার সারফেস থেকে সে ইনফিরিয়র আর্টিকুলার সারফেসে চলে এসেছে, যেটা সবচেয়ে বেশি এরিয়া গেট কন্টাক্ট উইথ দা টিবিয়া, যেটা আমরা প্রথম দিকে ডিসকাস করেছি। এখন আনলকিং করতে হলে, যেহেতু আমি বলেছিলাম তালাসাবির সিস্টেমটা এরকম ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে আনলকিং করতে হলে এখন কি করতে হবে? এখন এই ফিমারকে রিভার্স ওয়েতে ঘুরাইতে হবে। এখন রিভার্স ওয়েতে ঘুরাইতে হলে কোন মাসলকে দরকার? আমরা জানি এটা মাসল হচ্ছে পপ্লিটিয়াল মাসল, যে মাসলটা আমাদের যে ফিমার ফিবুল টিবিয়ার যে পপ্লিটিয়াল লাইন রয়েছে, টিবিয়ার উপরে যে লাইন, পপ্লিটিয়াল লাইন, ওই জায়গা থেকে পপ্লিটিয়াল মাসলটা অরিজিন করে সেটা অ্যাটাচমেন্ট দিবে ল্যাটারাল কন্ডাইল বরাবর। সো এখন দেখা যাবে যে যেই পপ্লিটেল মাসল কন্ট্রাক্ট করবে, অ্যাকশনিং করবে, পপ্লিটেল মাসল আমরা জানি মাসল সবসময় তার অরিজিনের দিকে টানে। যেহেতু পপ্লিটেল মাসল মিডিয়াল সাইড থেকে অরিজিন নেয়, সো পপ্লিটেল মাসল যখন টান দিবে, টান দেওয়ার সময় কি হবে? ফিমার ল্যাটারালি রোটেট করবে। ফিমার ল্যাটারালি রোটেট করবে। ফিমার যখন টিবিয়ার উপরে ল্যাটারালি রোটেট করবে তখন কি হবে? আনলকিং হয়ে যাবে। তাহলে আনলকিং করার জন্য যে মাসলটি রয়েছে সেটা হচ্ছে পপ্লিটিয়াস মাসল। আনলকিং মাসল ইজ আ পপ্লিটিয়াস মাসল। সো আমরা যদি আমাদের নি জয়েন্টের সেই ছবিটি আরেকবার দেখি তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখুন যে এইটা হচ্ছে আমাদের ফিবুলা। সো ইট ইজ a lateral side and it is a posterior view। আমরা যে দেখতেছি দিস ইজ a posterior view, অর্থাৎ আমরা দেখতেছি যেটা সেটা হচ্ছে পপ্লিটিয়াল ভিউ। তাহলে এখন দেখেন, এইটা একটা মাসল, এইটা একটা মাসল। তার মানে এই যে দিস ইজ দা পপ্লিটিয়াস মাসল। এই পপ্লিটিয়াস মাসল পোস্টেরিয়র সারফেস অফ দা টিবিয়া থেকে অরিজিন নিল। মানে এই কন্ডাইল, দিস ইজ এ কন্ডাইল, এইটা তো একটা কন্ডাইল, তাই না? ইট ইজ আ ল্যাটারাল কন্ডাইল, যেহেতু ফিবুলার সাইডে রয়েছে, সো ইট ইজ আ ল্যাটারাল কন্ডাইল। তাহলে এই এখন যদি কমপ্লিট এক্সটেনশন কন্ডিশন চিন্তা করি, তাহলে এই ফিমারের লোয়ার সারফেস, আর্টিকুলার সারফেস অ্যাটাচমেন্ট দিয়ে আছে উইথ দ্য আর্টিকুলার সারফেস অফ দ্য টিবিয়া, যেখানে ম্যাক্সিমাম এরিয়া অ্যাটাচড হয়ে আছে। এখন দেখেন এই পপ্লিটিয়াল মাসল
এই পপ্লিটেয়াল মাসলের টেন্ডন, দিস ইজ দ্য টেন্ডন অফ দ্য পপ্লিটেয়াল মাসল। এখন কোন দিকে টানবে? পপ্লিটেয়াল মাসলের টেন্ডনের টার্গেট হচ্ছে এই দিকে টানা। কোন দিকে টানবে? মিডিয়াল সাইডে টানবে। পপ্লিটেয়াল মাসলের টেন্ডন গুলো যখন এদিকে মিডিয়ালি টানবে তখন কি হবে? এই ফিমারটা ঘুরে এরকম চলে যাবে। সো দিস ইজ দ্য ল্যাটারাল রোটেশন অফ দ্য ফিমার। ফিমার এটা ল্যাটারাল রোটেশন হবে, ফিমারের দিক দিয়ে ঘুরে যাবে। এই ফিমারে যে ল্যাটারাল রোটেশন হচ্ছে, রোটেশন হওয়ার ফলে কি হবে? এই জয়েন্টটা আনলকিং হয়ে যাবে, যে সবগুলো লিগামেন্ট টট হয়েছিল এটা রিলিজ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে আনলকিং মাসল ইজ দ্য পপ্লিটিয়াস মাসল অ্যান্ড দ্য, এবং এটা যেইভাবে কাজ করে সেটা হচ্ছে ল্যাটারাল রোটেশন অফ দ্য ফিমার ওভার দ্য টিবিয়া। ল্যাটারাল রোটেশন অফ দ্য ফিমার ওভার দ্য টিবিয়া, ইট ইজ কল্ড দ্য আনলকিং মাসল. So unlocking muscle, the popliteus muscle unlocks the knee by initiating lateral rotation of the femur over the tibia. Tibia উপরে lateral rotation করে. And the locking muscle is the vastus medialis muscle which lock the knee joint by medial rotation of the femur over the tibia. Vastus medialis এটা স্পেসিফিক্যালি লকিং মাসল, তবে কোয়াড্রিসেপস ফিমোরিস পুরো গ্রুপটাকে বলা হয় লকিং মাসলস। সো হুইচ ওয়ান ইজ দ্য লকিং মাসলস অফ নি জয়েন্ট? পরীক্ষায় যদি এরকম আসে এবং পরীক্ষায় আপনি এখানেই যে ভুলটা করে ফেলবেন, আপনি মানে ধাম করে দেখে ফেলবেন যে লকিংটা চোখে পড়বে না, আপনার মনে হবে ইয়েস আমি তো সারা জীবন একটা শব্দই পড়ে এসেছি, সেটা হচ্ছে আনলকিং মাসল ইজ দ্য পপিটাস মাসল। তখন আপনি দেখবেন সাডেনলি পাজল হয়ে যাবেন, অথবা পরীক্ষা দিলেন ওভার কনফিডেন্টলি কিন্তু একটা গ্রস মিস্টেক করে আসলেন। সো দ্য লকিং মাসল ইজ দ্য পপ্লিটিয়াস মাসল, নট unlocking muscle is the popliteus muscle, and locking muscle is the quadriceps femoris group, especially the vastus medialis. নাও দ্য ক্রুশিয়েট লিগামেন্ট, এবং ক্রুশিয়েট লিগামেন্ট এটা ডিসকাস করলে আমাদের সেশন শেষ হবে। ক্রুশিয়েট লিগামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু বুঝতে হবে ক্রুশিয়েট লিগামেন্ট সম্পর্কে। আমাদের জয়েন্ট, আমরা জানি যে জয়েন্টকে স্টেবিলিটি দেওয়ার জন্য দেয়ারস লট অফ লিগামেন্ট অ্যারাউন্ড দ্য জয়েন্ট। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো লিগামেন্ট সেটা হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট, এবং ক্রুশিয়েট লিগামেন্টের কিছু স্পেশালিটি রয়েছে। এটা স্ট্রং ফাইব্রাস ব্যান্ড, খুবই স্ট্রং এগুলো, এবং ইট ডাইরেক্টলি বন্ডস দ্য ফিমার এন্ড টিবিয়া, দুটার মধ্যে বন্ধন তৈরি করে। এবং এটার নামকরণ যেটা করা হয়েছে ক্রুশিয়েট লিগামেন্ট, আমাদের সবচেয়ে যে বড় ভুলটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কে কোথা থেকে আসে, এটা নিয়ে আমরা বারবার ভুল করি। সো অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের নামকরণ করা হয়েছে ফ্রম ইটস অরিজিন। আমরা জানি ক্রুশিয়েট লিগামেন্ট গুলো অরিজিন হয় টিবিয়া থেকে, টিবিয়ার আর্টিকুলার সারফেস থেকে, সুপিরিয়র সারফেস থেকে। সো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র এই নামকরণটা করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য টিবিয়াল অ্যাটাচমেন্ট। টিবিয়ার অ্যান্টেরিয়রলি যেটা অরিজিন হয়েছে, সো ইট ইজ কল্ড দ্য অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি যেটা আসবে সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এবং এই ক্রুশিয়েট লিগামেন্ট গুলো জয়েন্ট ক্যাপসুলের মধ্যে থাকে, তবে এক্সট্রা সাইনোভিয়াল, সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে থাকবে না, সাইনোভিয়ালের বাইরে, বাট ইন্ট্রা ক্যাপসুলার। এবং এটা ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্টেবিলিটি মেনটেন করে দ্য ক্রুশিয়েট লিগামেন্টস। সো এখানে যদি খেয়াল করে দিস দ্য ক্রুশিয়েট লিগামেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। দিস ইজ দ্য tibial articular surface and this is the femur. তাহলে এখন দেখুন ক্রুশিয়েট লিগামেন্ট গুলোকে এই জায়গা থেকে যেটা অরিজিন হবে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টিবিয়া। সো দিস ইজ কল্ড দ্য অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই বরাবর চলে আসলো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এইভাবে চলে এসেছে। এরপর যেটা দেখবো, দিস ইজ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য টিবিয়া। সো দিস ইজ দ্য পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পেছন থেকে সামনের দিকে চলে গেল। তাহলে দুজনের ডিরেকশন দুই দিকে। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টিবিয়া থেকে অরিজিন নিয়ে চলে আসবে পোস্টেরিয়রলি, আর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য টিবিয়া থেকে অরিজিনে চলে যাবে অ্যান্টেরিয়রলি। যেহেতু তাদের ক্রসিং হয় এবং এটা ক্রুশিয়েটের মতো থাকে, সো ইট ইজ কল্ড দ্য ক্রুশিয়েট লিগামেন্ট। এবং পাশের ছবিটা যদি খেয়াল করি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অ্যাটাচমেন্ট। তাহলে এখন যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে টিবিয়া, যেহেতু টিবিয়াতেই ক্রুশিয়েট লিগামেন্টের অরিজিন, সো টিবিয়ার মুভমেন্টের সাথে ক্রুশিয়েট লিগামেন্টের বেঁচে থাকা না থাকা নির্ভর করবে। এখন খেয়াল করুন, এই টিবিয়াটা কোনো কারণে এইদিকে মুভ করলো, মুভ মানে কি অনেক বেশি, তাহলে টিবিয়া যদি এদিকে জোরে টান খেয়ে চলে যায়, সেটা কোন কন্ডিশনে হতে পারে সেটা আমরা পরে ডিসকাস করবো। তাহলে দেখেন টিবিয়া যদি সামনের দিকে অ্যাবনর্মাল ডিসলোকেশন অফ দ্য টিবি হয়, ডিসলোকেশন অফ দ্য টিবি হয়, অ্যাবনর্মাল ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য টিবি হয়, তাহলে সবচেয়ে বেশি টান খাবে কোন লিগামেন্টটা? এইটা, এইটা। তার মানে যদি এখন বলি রাপচার হবে কোন লিগামেন্ট? এই লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য নি জয়েন্ট, তার মানে অ্যান্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য টিবিয়া, তাহলে যেটা রাপচার হবে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এরপর আসেন, যদি টিবিয়া পেছনের দিকে টান খায়, পেছনের দিকে,
তাহলে টিবিয়া যেহেতু পেছনের দিকে চলে আসলো, সো দা রাপচার হবে এই লিগামেন্ট, দিস ইজ দ্য পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। টিবিয়া যদি পেছনের দিকে যায় রাপচার হবে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, টিবিয়া যদি সামনের দিকে যায় রাপচার হবে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে ক্রুশিয়েট লিগামেন্টের রাপচার ডিপেন্ডস অন দ্য টিবিয়াল ডিসলোকেশন, টিবিয়া কোন দিকে যাবে এটার উপরে। সো এটা নিয়ে কোনো সময় ভুল করা যাবে না, এটা অনেকেই কনফিউশন করে এবং পরীক্ষার হলে ফ্রিকোয়েন্ট এটা ভুল করে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট কখন কোনটা ইনজুরি হয়। সো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হবে অ্যান্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য টিবিয়া এন্ড পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য টিবিয়া। So this is the anterocruciate ligament, this is the posterior cruciate ligament। এই ছবিতে আমরা দেখতে পাবো this is the anterocruciate ligament। এখানে দেখুন the anterocruciate ligament origin নিচ্ছে from this part, anterocruciate ligament arising from the anterior part of the tibial tuberosity tibia, এবং সেখান থেকে posteriorly চলে গেল and এইখান থেকে যেটা আসছে this is the posterior cruciate ligament, এই বরাবর দিকে আসতেছে। এবং পাশের ছবিতে আমরা এটা দেখতে পাচ্ছি this is the anterior cruciate ligament, যেটা এই দিক থেকে যে anterior cruciate ligament যে তার lateral condyle আর medial surface এ অ্যাটাচমেন্ট দিচ্ছে, এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পেছন থেকে এসে সামনের দিকে এসে অ্যাটাচমেন্ট দিবে মিডিয়াল কন্ডাইলের ল্যাটারাল সারফেসে। So the anterocruciate ligament prevents the anterior displacement of the tibia, tibia যেন anteriorly displacement না হয় এটা প্রিভেন্ট করে দেয় anterocruciate ligament। তাহলে যদি ওভার ডিসপ্লেসমেন্ট হয় anteriorly tibia তাহলে anterocruciate ligament রাপচার হবে, এবং posterior cruciate ligament restrict the posterior displacement। সো posteriorly যদি টিবিয়া বেশি চলে আসে ডিসপ্লেস হয় তাহলে posterior cruciate ligament রাপচার হবে। এই ছবিটা যদি দেখেন তাহলে আপনাদের কখনোই আর কোনো কনফিউশন থাকবে না, দিস ইজ দা ফিমার এন্ড নিচের দিকে যেটা টিবিয়া। সো এখন যদি এই টিবিয়াটা সামনের দিকে অ্যান্টেরিয়রলি ডিসপ্লেস হয়, টিবিয়া যদি অ্যান্টেরিয়রলি ডিসপ্লেসড হয় তাহলে যে লিগামেন্ট ইনজুরি হবে দিস ইজ দা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এন্ড মেমোরাইজ, এটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হবে ফর অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য টিবিয়া। এই কন্ডিশনটা কখন হতে পারে? দেখেন হাইপার এক্সটেনশন দ্য নি জয়েন্ট লকিং এর জন্য এই ক্রুশিয়েট লিগামেন্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল। এখন নি জয়েন্ট লকিং করলে, লকিং করার পরে যদি কোনো কারণে আরো বেশি এক্সটেনশন করা হয়, হাইপার এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট যদি করা হয় তাহলে যেটা হবে সেটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট রাপচার হবে। সিমিলারলি যদি পোস্টেরিয়র মুভমেন্ট হয়, পোস্টেরিয়রলি যদি টিবিয়া চলে আসে, টিবিয়া যদি পোস্টেরিয়রলি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হবে, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হবে। তবে আমরা যত ধরনের অ্যাক্টিভিটিস করি, যেমন দেখেন ফুটবল খেলার সময় কি করা হয়, বল কিক করার জন্য আপনাকে এক্সটেনশন মুভমেন্ট করতে, প্রথমে ফ্লেকশন থেকে গোলকিপার যখন বল কিক করে ফ্লেকশন থেকে সে বলটাকে যখন কিক করবে তখন এক্সটেনশন, ফুল এক্সটেনশন এন্ড হাইপার এক্সটেনশন করে। সো ফুটবল খেলার ক্ষেত্রে যেটা হয় মুভমেন্টের হাইপার এক্সটেনশন মুভমেন্ট হয়। এরপর যখন দেখেন আপনি একটু উঁচু দেওয়াল থেকে লাফ দিয়ে ফ্লোরে গ্রাউন্ডে পড়তেছেন, পড়ার সময় আপনি প্রথমেই নিজ জয়েন্টের উপর পড়লেন, পড়ার সময় ফ্লেকশন থেকে এক্সটেনশন এন্ড ফাইনালি হাইপার এক্সটেনশন হচ্ছে। এরপর আপনি যখন রান করতেছেন দৌড়ানোর সময় প্রত্যেকটি স্টেপে দেখেন আমাদের এক্সটেনশন মুভমেন্ট হয়। এই যে এক্সটেনশন মুভমেন্ট এটা যদি এক্সেসিভ হয় তাহলে হাইপার এক্সটেনশন মুভমেন্ট হবে। এই জন্য ফুটবল খেলার সময় বা এই ধরনের খেলার সময় দেখবেন যে ক্রুশিয়েট লিগামেন্ট রাপচার হয়, এবং মোস্ট কমনলি রাপচার্ড লিগামেন্ট ইজ দ্য অ্যান্টেরো ক্রুশিয়েট লিগামেন্ট। So anterior cruciate ligament rupture is due to the anterior displacements of the tibia। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার এমফেসিস দিয়ে বলার উদ্দেশ্য একটাই যে এটাই পরীক্ষায় আপনি ভুল করবেন। সো ইট ইজ দ্য anterior displacements of the tibia leading to rupture of the anterior cruciate ligament, this is the rupture of the anterior cruciate ligament। And this is the posterior displacements of tibia, যেখানে posterior cruciate ligament যেখানে দেখতে পাচ্ছি যে রাপচার হয়ে গেছে। So this is the rupture of the posterior cruciate ligament, must to know, মনে রাখতেই হবে এটা। So the anterior cruciate ligament is more commonly damaged than the posterior cruciate ligament, and anterior dislocation of the tibia leading to anterior cruciate ligament rupture and posterior dislocation of the tibia leading to posterior ligament rupture। এবং এটাকে আমরা একটা টেস্ট করে কনফার্ম করতে পারি, ড্রয়ার টেস্ট বলা হয়, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, যেটাতে করা হয় যে নি জয়েন্টকে 90 ডিগ্রি ফ্লেক্স করা হয়, ফ্লেক্স করে তার ফুটের উপরে যে টেস্ট করবে যে ডক্টর তিনি বসবেন, পেশেন্ট শুয়ে থাকবে, শুয়ে থাকা অবস্থাটা করা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি ফিমারের টিবিয়া এবং ফিমারের যে জয়েন্ট ইজ নি জয়েন্ট, ঠিক ওই জায়গাতে আপনি হাত রেখে আপনি যদি টিবিয়াকে অ্যান্টেরিয়রলি টান দেন, টিবিয়াকে ধরে আপনি অ্যান্টেরিয়রলি টান দিচ্ছেন, তাহলে দেখা যদি এক্সেসিভ ডিসপ্লেসমেন্ট হয়, তো টিবিয়া যদি খুব ইজিলি সামনের দিকে চলে আসে তাহলে বুঝতে হবে অ্যান্টেরিয়রলি তাকে ধরে রাখার মতো কেউ নাই। তার মানে অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কারণ অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্টটা প্রিভেন্ট করে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। সো অ্যান্টেরিয়র ড্রয়িং যদি হয়, অ্যান্টেরিয়রলি যদি এক্সেসিভ ড্রয়িং অফ দ্য টিবিয়া করা পসিবল হয় তাহলে এটা অ্যান্টেরিয়র ড্রয়িং পজিটিভ বলা হয়, অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এখানে রাপচার হয়ে গেছে, যেটা এই
অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্টকে প্রিভেন্ট করতে পারছে না। ঠিক তেমনি পোস্টেরিয়র ড্রয়িং টেস্ট বলা হয়। দিস টু টেস্ট ইজ ডান ফ্রিকোয়েন্টলি টু অ্যাসেস দ্য cruciate ligament. And so most commonly injured ligament is which one? আমরা আমাদের সেশনে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, যেটা আমাদের পরীক্ষা রিলেটেড খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। সো মোস্ট কমনলি ইনজুর্ড লিগামেন্ট ইজ দ্য cruciate ligament. Which cruciate ligament is most commonly injured? It is the anterior cruciate ligament, the most commonly injured ligament. এন্ড ফাইনালি দ্য কোলাটারাল লিগামেন্ট যদি বলি, তাহলে লিগামেন্ট নি জয়েন্টের চারপাশে যত লিগামেন্ট আছে সবগুলো ইনজুরি সম্ভব। দিস ইজ দ্য কোলাটারাল লিগামেন্ট, ল্যাটারাল মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। দিস অলসো রাপচার ইন কেস অফ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। সো এই ধরনের লিগামেন্ট গুলো রাপচার হতে পারে। দিস ইজ ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, দিস ইজ আ মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট ইনজুরি। এন্ড এই মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট এইটা একটু কমনলি ইনজুরি হয় মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। এখন আমরা দেখবো একটা ট্রায়াড রয়েছে। ট্রায়াডটা কি? নি জয়েন্টের কিছু হ্যাপি এন্ড আনহ্যাপি কন্ডিশন রয়েছে। নি জয়েন্ট নিয়ে আনহ্যাপি হবেন তিনি যার নি জয়েন্টের অনেকগুলো প্রবলেম। কম্বাইন্ড ইনজুরি অফ দা টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, মিডিয়াল মেনিসকাস এন্ড অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে ইনজুরি রয়েছে সবচেয়ে খারাপ, মিডিয়াল মেনিসকাসটা ইনজুরি হয়েছে এবং টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট ইনজুরি হয়েছে। সো এই তিনটার কম্বিনেশনকে বলা হয় আনহেভি ট্রায়াড অফ নি জয়েন্ট। যেই ব্যক্তিটির নি জয়েন্টে এই তিনটার ইনজুরি একসাথে রয়েছে এবং এই ইনজুরি গুলো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে, একসাথেই থাকে, এটাকে বলে আনহ্যাপি ট্রায়াড অফ নি জয়েন্ট। সো এটা যেন এই আনহ্যাপি কন্ডিশন যেন কারোর জীবনে না আসে, এটা আমরা এক্সপেক্ট করি। তো ফাইনালি একটা ক্লিনিক্যাল কন্ডিশন বলে আমরা আমাদের সেশন শেষ করব। অনেক সিচুয়েশন রয়েছে যেখানে দেখবেন নি জয়েন্ট অ্যাসপিরেশন করতে, নি জয়েন্টের মধ্যে অনেক সময় ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। সো নি জয়েন্ট অ্যাসপিরেশন ইজ ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে আমরা নি জয়েন্টের ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন নি জয়েন্টে পুশ করি। তাহলে কোন জায়গায় ইনজেকশন পুশ করলে ইনজুরির চান্স কম, এটা আমাদের জানতে হবে। একটা জিনিস খুব ভালো করে মাথার মধ্যে রাখবেন যে হাতের ক্ষেত্রে যেমন রেডিয়াল নার্ভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের রিস্ট ড্রপ প্রিভেন্ট করে, ঠিক তেমনি ফুট ড্রপ প্রিভেন্ট করার জন্য কমন পেরিনিয়াল নার্ভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং নি জয়েন্টে জাস্ট ল্যাটারালি কমন পেরিনিয়াল নার্ভ উপর থেকে নিচে যায়, ফিবুলার নেক বরাবর কমন পেরিনিয়াল নার্ভ থাকে। সো আপনি যেন কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি না করেন, এটা মাথায় রাখতে হবে। নি জয়েন্ট অ্যাসপিরেশনের ট্রায়াঙ্গেল হচ্ছে একটা টিবিয়াল টিউবরসিটি। নি জয়েন্টকে যদি একটু ফ্লেক্স করে নেন দেখতে পাবেন, বা এক্সটেন্ড করলে হবে। টিবিয়াল টিউবরসিটি, ল্যাটারাল এপিকন্ডাইল, এটা কন্ডাইল বলা হয় অ্যাকচুয়ালি, ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমার এবং দ্য অ্যাপেক্স অফ দ্য পেটেলা। তার মানে টিবিয়াল টিউবরসিটি, পেটেলা এবং ল্যাটারাল কন্ডাইল, এই তিনটাকে যদি ট্রায়াঙ্গল ধরেন আপনি, তাহলে দেখা যাবে যে দের ইজ এ ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন। এই জায়গায় আপনি স্পষ্টত একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন পাবেন। দেখবে যে এইটা যদি আমাদের হয়, সো এইটা যদি আমাদের, দিস ইজ দা ফিমার, এই বরাবর হচ্ছে দিস ইজ দা টিবিয়াল টিউবরসিটি, and this is the patella. তাহলে দেখবেন যে টিবিয়াল টিউবরসিটি, এইটা টিবিয়াল টিউবরসিটি ঠিক এই বরাবরই তো আমাদের টিবিয়াল টিউবরসিটি, টিবিয়াল টিউবরসিটি, তারপর আমাদের এই দিকে আছে ল্যাটারাল কন্ডাইল, এই বরাবর থাকবে ল্যাটারাল কন্ডাইল রয়েছে এবং অ্যাপেক্স অফ দ্য পেটেলা। তাহলে এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই যে এই ট্রায়াঙ্গল, এই ট্রায়াঙ্গল বরাবর দেখবেন সেপেস্ট জোন, এর পেছনের দিকে এই বরাবর যাবে আমাদের কমন পেরিনাল নার্ভ। তাহলে আমাদের কমন পেরিনাল নার্ভের লোকেশন থাকবে পেছনের দিক। সো আপনি পুশ করতেছেন দিস অ্যান্টেরিয়র সাইডে। সো আপনি যদি এই জায়গাতে রেডিল পুশ করেন, তাহলে এখানে ইট ইজ দ্য সেপেস্ট জোন, যেটা আমাদের টিবিয়াল টিউবরসিটি, ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমার এন্ড দ্য অ্যাপেক্স অফ দ্য পেটেলা। এই জোনটা হচ্ছে সেপেস্ট জোন ফর অ্যাসপিরেশন অ্যাজ ওয়েল এজ ইনজেকশন অফ ডিফারেন্ট ড্রাগ। অনেক ধরনের ড্রাগ আমাদের, স্পেশালি স্টেরয়েড ড্রাগ নিয়ে জয়েন্টে এখানে পুশ করতে হয়, ইনজেক্ট করতে হয়। তাহলে আমরা যখন ইনজেক্ট করবো আমাদের মাথায় থাকতে হবে যে অ্যাসপিরেশন ট্রায়াঙ্গলে আমরা কিন্তু ইনজেকশন দেবো। তো আমরা টিবিয়াল টিউবরসিটি, ল্যাটারাল কন্ডাইল এন্ড দ্য অ্যাপেক্স অফ দ্য পেটালা, এই বরাবর আমরা ইনজেকশন পুশ করবো। সো আমরা একদম সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। এন্ড ফাইনালি দ্য নি জয়েন্ট, লাস্ট কুইজ ফর ইউ। এবং এটাই পরীক্ষার হলে আপনি ভুল করবেন যে নি জয়েন্ট এটা অ্যাকচুয়ালি হোয়াট টাইপ অফ জয়েন্ট। যদি আপনাকে সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসে, অ্যান্সার হবে দ্য মডিফাইড হিঞ্জ জয়েন্ট। নি জয়েন্ট হচ্ছে মডিফাইড হিঞ্জ জয়েন্ট, নি জয়েন্ট ইজ দা মডিফাইড হিঞ্জ জয়েন্ট। ফাইনাল দ্য টেক হোম মেসেজ ফর ইউ, আমরা আজকে যা ডিসকাস করেছি ইট ইজ অল ফ্রম দ্য টেক্সট বুক, এবং নি জয়েন্ট অ্যানাটমি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সাম। অল আর ফ্রম দ্য টেক্সট বুক, স্পেশালি দ্য বিশাম অ্যানাটমি, বেরিয়ে চলে আসে গ্রেজ অ্যানাটমি, এই বইগুলো থেকে তথ্যগুলো এবং পিক্টোগ্রাম গুলো কালেক্ট করা হয়েছে। আপনার যদি যদি কোনো কোয়ারি থেকে আপনারা আমাদেরকে মেসেজ গ্রুপে কমেন্টসে জানাবেন, আমরা সে অনুযায়ী রেসপন্স দেওয়ার চেষ্টা করব।
সবশেষে এই করোনাকালীন সময়ে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুক সেই শুভকামনায় আজকের সেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।